ব্যালেন্স বা সমতা এটা আমাদের সব জায়গায় দরকার। একটা রাবার কিন্তু একটা স্টিলের থেকে লেস ইলাস্টিক, মানে কম স্থিতিস্থাপক। আমরা জেনারেলি কিন্তু ভেবে থাকি রাবার ইজ মোর ইলাস্টিক, যে অ্যাকচুয়ালি একটা স্প্রিং কি করে, একটা স্প্রিং সবসময় ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করে। এরকম তুমি আর একটা পেন নিলে, তাহলে এদিকে শ্রেণী সমবায় অ্যারেঞ্জ করো, তাহলে এই একটা পেনের সঙ্গে আর একটা পেনকে তুমি এইভাবে লাগাও। ব্যালেন্স বা সমতা এটা আমাদের সব জায়গায় দরকার, সে আমাদের লাইফে হোক বা কোনো ইনস্ট্রুমেন্ট বা ভেহিকেল। তাই এই ব্যালেন্সের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা বড় কোনো যানবাহনে মেনলি আমরা কি ইউজ করে থাকি, সেটা হলো স্প্রিং। স্প্রিং এই এক্সট্রা লোড বা প্রেশারকে অনেক সময় হ্যান্ডেল করতে পারে। তাই আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো স্প্রিং। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে ক্লাস 11 এবং 12-এর সেমিস্টার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সের ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব। সো চলো আমার সঙ্গে ফিজিক্সকে ফিল করা যাক। তাহলে আজকের এই চ্যাপ্টারে বা এই টপিকে আমরা দেখব স্প্রিং ব্যাপারটা। তো এইটা মেনলি আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারেরই একটা সাব টপিক। তাহলে একবার শর্টে চলো দেখে নিই যে ইলাস্টিসিটি চ্যাপ্টারের বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আমরা মেনলি কি কি পড়েছি। তো এখানে আমরা ফার্স্টে দেখলাম যে কিছু ইলাস্টিক বিহেভিয়ার, এবং তার সঙ্গে আমরা দেখলাম যে রিজিড বডি কনসেপ্টটা অ্যাকচুয়ালি ঠিক কীরকম, এবং এর সঙ্গে দেখলাম যে রিজিড বডি অ্যাকচুয়ালি পারফেক্টলি রিজিড বডি বলে আমাদের ইউনিভার্সে কিছু এক্সিস্ট করে না, সেটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এবং তার সঙ্গে আমরা কি দেখলাম যে যদি কোনো বডি রিজিড না হয় তাহলে সেটা হবে ইলাস্টিক বডি, এবং ইলাস্টিক বডির জন্য মেনলি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির জন্য যেটা আমাদের একটা দায়ী বা রেসপন্সিবল ফ্যাক্টর, সেটা হলো ডিফর্মিং ফোর্স। তাহলে এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তারপর হোয়াট ইজ ইলাস্টিসিটি, যেই মোর ইলাস্টিক লেস ডিফরমেশন, এই ব্যাপারগুলো আমরা ফার্স্ট ভিডিওতে। তারপর আমরা দেখেছি রেস্টোরিং ফোর্স, এবং আর যেটা মোস্ট দেখেছি রাবার ভার্সেস স্টিল। একটা রাবার কিন্তু একটা স্টিলের থেকে লেস ইলাস্টিক, মানে কম স্থিতিস্থাপক। আমরা জেনারেলি কিন্তু ভেবে থাকি রাবার ইজ মোর ইলাস্টিক, বাট অ্যাকচুয়ালি ফিজিক্সে কিন্তু একটা স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার। এই কনসেপ্টগুলো আমরা দেখেছি। তারপর কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড ইলংগেটিভ ফোর্স। তারপরে স্প্রিং বল মডেল, এটা আমাদের ছিল একটা ইম্পর্টেন্ট টপিক, যে কোনো অবজেক্ট বা যে কোনো সলিড অবজেক্ট অ্যাকচুয়ালি যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বিহেভিয়ারটা শো করে, সেটা তার মলিকুলার স্ট্রাকচার পর্যন্ত নেমে আমরা স্প্রিং বল মডেল দিয়ে কিন্তু এক্সপ্লেন করেছিলাম। তারপরে আর আমাদের ছিল হুকস ল বা হুকের সূত্র। সেখান থেকে আমরা স্ট্রেন ভার্সেস স্ট্রেস তিন রকমের পেয়েছিলাম। লংগিটিউডিনাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি। এখানে আমরা পেয়েছিলাম আয়তন পীড়ন, আয়তন বিকৃতি। আর তারপরে পেয়েছিলাম আমাদের ক্রিন্তন পীড়ন বা ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেন। আর এখানে হলো ট্যানজেন্সিয়াল অর শেয়ারিং স্ট্রেস, মানে ক্রিন্তন বিকৃতি। এই জায়গায় আর কি ছিল হুকস ল। তোমরা জানো ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস ভার্সেস স্ট্রেন, এটা আমরা পড়েছিলাম। আর আমরা ইলাস্টিসিটির কিছু কিছু প্রপার্টি পড়েছিলাম, যেমন আমরা তিনটি ইলাস্টিক মডিউলাস পাই, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস অ্যান্ড রিজিডিটি মডিউলাস। আর তার সঙ্গে আমরা পাই কি পয়সন্স রেশিও বা পয়সনের অনুপাত, যেটা হলো পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে বলেছিলাম, যে এর প্র্যাকটিক্যাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু এই দুটো কিন্তু ডিফারেন্ট। প্র্যাকটিক্যাল ভ্যালু 0 to 1/2, থিওরিটিক্যাল ভ্যালু -1 to 1/2। ঠিক আচ্ছা, এই জায়গাটা একটু এক্সপ্লেন করা যেতেই পারে, যে থিওরিটিক্যাল ভ্যালুতে আমরা এই -1/2 যেটা থাকে সেটা প্র্যাকটিক্যালি কেন নিই না। এটা একটা ইম্পর্টেন্ট টপিক বা কোশ্চেন হতে পারে। তোমরা একটু এই জায়গাটা দেখে রাখবে, যে যদি আমরা মাইনাস ভ্যালু নিই থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে, তাহলে এটা মিন করবে যে কোনো একটা অবজেক্টের যদি পার্শ্বীয় বিকৃতি হয় পজিটিভ, তাহলে তার অনুদৈর্ঘ্য বিকৃতিও পজিটিভ হবে। যদি পার্শ্বীয় বিকৃতি নেগেটিভ হয় তাহলে তার অনুদৈর্ঘ্য বিকৃতিও নেগেটিভ হবে, যেটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল না। মানে ব্যাপারটা কিরকম, তুমি একটু ভাবো যে এইরকম কোনো একটা অবজেক্ট যেটা তুমি অ্যাকচুয়ালি নিয়েছো, সেটাকে যদি তুমি লম্বায় টানো, ঠিক, তাহলে তার কি হচ্ছে, তার ইলংগেশন হচ্ছে, তার দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, মানে তার অনুদৈর্ঘ্য বিকৃতি কিন্তু পজিটিভ। কিন্তু একই সময় তুমি দেখো যে অ্যাট দ্য সেম টাইম ওর কিন্তু পার্শ্বীয় বিকৃতি কমছে। মানে একটা জিনিসকে তুমি যখন লম্বায় টানবে, সে কিন্তু তার ব্যাস কমবে, সে কিন্তু পাতলা হবে, তাই না?
তাহলে তার প্রস্থচ্ছেদ কিন্তু কমবে। তার মানে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। আবার কি তুমি যদি একটা এরকম লম্বা জিনিসকে তুমি যদি চেপে ছোট করো তাহলে কিন্তু ওই সাইডটা ফুলে যাবে, তাই না? তার মানে এখানে ইলংগেশন হলো না, এখানে কম্প্রেশন হলো। তুমি একটা জিনিসকে যখন ছোট করলে সেখানে কিন্তু কম্প্রেশন হলো, মানে তার দৈর্ঘ্য কমলো আর এই দিকটা কিন্তু বেড়ে গেল। তাই সব সময় যদি এই দিকে বাড়ে, দৈর্ঘ্যে বাড়ে, তাহলে তার পার্শ্বদেশ অর্থাৎ তার প্রস্থচ্ছেদ কিন্তু কমবে। যদি তুমি তাকে দৈর্ঘ্যে ছোট করো তাহলে তার প্রস্থচ্ছেদ বাড়বে। কিন্তু এই মাইনাস ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করছে, যে দুটোই পজিটিভ হবে না হলে দুটোই নেগেটিভ হবে। দৈর্ঘ্যে বাড়লে সেই জিনিসটা আবার মোটা হবে, এটা কি পসিবল? বা যদি একটা জিনিসকে তুমি এরকম কম্প্রেস করো তাহলে সে এই তার দৈর্ঘ্য কমালে তার পার্শ্বদেশও কমবে। এই দুটো জিনিসই কিন্তু পসিবল না। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমরা এই যে সিগমা বা পয়সনস রেশিও পাচ্ছি তার এই মাইনাস ভ্যালু মানে -1 বা যে কোনো মাইনাস ভ্যালু -1 to 0 এই পার্টটা কিন্তু নিই না। ক্লিয়ার? কেন আমি বোঝানোর চেষ্টা করলাম যে যদি তাকে আমি দৈর্ঘ্যে বড় করি তাহলে তার পার্শ্বদেশও যে মোটা হবে এটা কিন্তু পসিবল না। আবার যদি আমি তাকে দৈর্ঘ্যে ছোট করি তাহলে তার পার্শ্বদেশও যে আরো কমে যাবে বা সেটাও যে পাতলা হবে এটাও পসিবল না। একটা বড় হলে আর একটা কিন্তু ছোট হবে, এই জিনিসটা হয়ে থাকে। সেই কারণে আমরা কিন্তু -1 ভ্যালুটা নিই না, প্র্যাকটিক্যাল ভ্যালু আমরা নিই 0 থেকে +½ ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমরা একটু অবশ্যই দেখে রাখবে। নেক্সট আমরা দেখেছিলাম যে 4টে ইলাস্টিক কনস্ট্যান্ট। তোমরা মাথায় রাখবে যে ইলাস্টিক মডিউলাস যে আমরা 3টে পাই। কি কি পাই? ওয়াই, আমাদের ওয়াই, তারপরে পাই হচ্ছে ওয়াই মানে ইয়ং মডিউলাস, তারপরে বাল্ক মডিউলাস কে, রিজিডিটি মডিউলাস ইটা। তাহলে এই তিনটা হলো আমাদের ইলাস্টিক মডিউলাস। বাট এট দ্য সেম টাইম তোমাকে যদি বলে ইলাস্টিক কনস্ট্যান্ট, তাহলে ইলাস্টিক কনস্ট্যান্ট কিন্তু 4টে, মানে এর সাথে ইনক্লুড হবে সিগমা মানে পয়সনস রেশিও। পয়সনস রেশিও বা সিগমা সেটা কিন্তু কোনো মডিউলাসের ইলাস্টিক মডিউলাসের মধ্যে পড়ছে না। ক্লিয়ার? ইলাস্টিক মডিউলাস এই তিনটে, মানে যেইগুলো আমরা ফ্রম হুকস ল পেয়ে থাকি, মানে হুকের সূত্র থেকে পেয়ে থাকি, এই তিনটি ইলাস্টিক মডিউলাস। আর যখন এইটাকেও তুমি ইনক্লুড করছো তখন এই 4টেকে আমি একসঙ্গে বলছি ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে স্থিতিস্থাপক চ্যাপ্টারে আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট পাই 4টে, এই 4টে। বাট ইলাস্টিক মডিউলাস যদি বলি তাহলে পাবো এই 3টে। বোঝা গেল? বেশ, তাহলে এত দূর আমরা পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্প্রিং এবং তার ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। তাহলে চলো ব্যাপারটা দেখা যাক যে অ্যাকচুয়ালি একটা স্প্রিং কি করে। একটা স্প্রিং সবসময় ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করে। মানে তুমি যদি হাতে একটা স্প্রিং নাও, সাপোজ এটা একটা স্প্রিং, তাহলে এই স্প্রিং থেকে এই স্প্রিংকে তুমি যদি একটু ইলংগেট করো, তুমি যদি একটু টেনে বড় করো, তারপরে যদি আবার ছেড়ে দাও ও আগের অবস্থায় চলে আসবে। আবার ওকে যদি তুমি কম্প্রেস করো, কম্প্রেস করে ছোট করো দিয়ে আবার ছেড়ে দাও, ও আবার ওর নর্মাল পজিশন বা নর্মাল শেপ কিন্তু গেইন করার চেষ্টা করবে। তাহলে এখানে মেনলি কি হলো যে একটা স্প্রিং কে আইদার তুমি কম্প্রেস করো অর ইলংগেট করো, বোথ কেসে ও নিজের কন্ডিশন বা নিজের অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ রিগেইন করার চেষ্টা করে, মানে পুনরায় সেই পজিশন মানে সেই পজিশনে যাওয়ারও চেষ্টা করে। তাহলে এই জায়গায় একটা স্প্রিং এর আমি ধরলাম যে সাপোজ ইনিশিয়ালি ওর লেন্থ ছিল এত বড়, এই জায়গা থেকে এত বড় ছিল ওর প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক এই অবস্থায় ওর এই প্রান্তটাকে তুমি এই জায়গায় ফিক্স রেখেছো, আর এখানে সাপোজ তুমি একটা ইলংগেটিভ বল দিলে, মানে তুমি একে একটু দৈর্ঘ্যে বড় করার চেষ্টা করলে, দিয়ে এর নিচের দিকে একটা ফোর্স দিলে এফ। ক্লিয়ার? সেই ফোর্স এফ দেওয়ার জন্য ওর দৈর্ঘ্য কতটা বাড়লো না, তো তোমরা বলবে যে স্যার সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওর দৈর্ঘ্য আগে ছিল এই পজিশনে আর এখন এত দূর আসলো, তাহলে এই এক্স পরিমাণ ওর দৈর্ঘ্যটা কিন্তু বাড়লো। ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডিং টু হুক, আমাদেরকে হুক সাহেব কি বলছেন যে যদি তার দৈর্ঘ্যের বৃদ্ধি এক্স হয় তাহলে এই যে বলটা আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম দিয়ে ওর দৈর্ঘ্য বাড়িয়েছিলাম, সেই এফ বলটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ ইন লেন্থ। মানে ওর দৈর্ঘ্যের পরিবর্তন এক্স হলো, তাহলে এফটা কিন্তু এক্স এর সঙ্গে সমানুপাতিক। এটা কে বললো? হুক সাহেব বললেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এটাকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করতে গেলে আমরা জানি কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেই কনস্ট্যান্টটাকে বা ধ্রুবকটাকে আমি ধরলাম কে, তাহলে পেলাম কে এক্স, তাহলে এফ ইকুয়ালস টু কে এক্স। তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন কি পেলাম? পেলাম এফ ইকুয়ালস টু কে এক্স। এই যে কে, এইটাকে আমি বলছি স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। ক্লিয়ার?
তার মানে তুমি ভাবো যে ফোর্স কনস্ট্যান্টকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, না তো এখান থেকে তুমি যদি এখন ফোর্স কনস্ট্যান্টকে বার করতে চাও তাহলে সেটা হবে F/x। ক্লিয়ার? তার মানে কি? তার মানে কোনো একটা স্প্রিং এর এক্সটা কি ছিল, দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় এসেছিল, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছিল এক্স। তাহলে এই দৈর্ঘ্যের বৃদ্ধিটাকে তুমি যদি এখন ইউনিট বা একক মানের করো তাহলে যতটা এফ হবে সেটাই কে। তাহলে এখান থেকে আমি ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবকের সংজ্ঞা কি পাবো, যে কোনো একটা স্প্রিং এর দৈর্ঘ্যের একক পরিমাণ বৃদ্ধি করতে, মানে এই দৈর্ঘ্যটাকে তুমি বাড়াচ্ছ একক পরিমাণ, তাহলে যতটা বল দরকার হচ্ছে সেটাই হলো কিনা ওই স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। বুঝা গেল? তাহলে আমি এক্সটাকে 1 করলাম, তাহলে when x equals to 1 then k equals to f। তাহলে আমরা কি পাবো, যে যখন এক্সটাকে 1 করবে তখন সেটাই হচ্ছে কে। তাহলে কে এর ইউনিট কত হবে বলো, তাহলে কে এর ইউনিট হবে কত, নিউটন। এসআই হবে নিউটন পার মিটার, এটা হবে এসআই। আর সিজিএসে কত হবে, ডাইন পার সেন্টিমিটার। ক্লিয়ার? এই গেল তোমাদের স্প্রিং এর বল ধ্রুবক। নেক্সট আমরা যেটা পাবো যে কম্বিনেশন অফ স্প্রিং, মানে স্প্রিং এর সমবায়। আমরা এর আগে মাধ্যমিকে মেনলি কি পড়ে এসেছি, আমরা স্প্রিং এর সমবায় তো এখন পড়ছি, কিন্তু আমরা রোধের সমবায় ব্যাপারটা পড়ে এসেছি। তো এই সমবায় আমরা অনেক কিছুরই পাবো এখানে, স্প্রিং এর পরে আমরা লেন্সের পাবো, তারপরে আমরা পাওয়ার অর্থাৎ আমরা ক্যাপাসিটারের সমবায় পাবো, ক্লাস 12-এ পাবো। তো এরকম অনেক কিছু সমবায় আমরা কিন্তু মানে টোটাল ক্লাস 11-12-এ পেয়ে থাকবো। তাহলে সমবায়ের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, মেনলি দুটো টাইপের সমবায় হয়। একটা শ্রেণী সমবায় কখন হবে, যখন তুমি একটা যে কোনো অবজেক্ট যেখানে এন্ড হচ্ছে আর একটা অবজেক্ট সেখান থেকেই শুরু হচ্ছে, তখন আমি সেটাকে বলবো শ্রেণী সমবায়। ক্লিয়ার? কি বললাম তোমাকে, সাপোজ আমি বললাম যে এটা একটা পেন, আর এরকম তুমি আর একটা পেন নিলে, তাহলে এদিকে শ্রেণী সমবায় অ্যারেঞ্জ করো, তাহলে এই একটা পেনের সঙ্গে আর একটা পেনকে তুমি এইভাবে লাগালে, তাহলে এই পেনটা যেখানে শেষ হলো এই পেনটা সেখান থেকে শুরু হলো, তাহলে এটাকে আমি বলবো শ্রেণী সমবায়। কিন্তু যদি এই পেন দুটোকে আমি এইভাবে অ্যারেঞ্জ করি, মানে দুটো পেনের শুরুর দিকে একদিকে শেষের দিকে একদিকে, এটাও একটা ধরনের সমবায়, এটাও একটা মানে সজ্জার বিন্যাস, তাই না? তুমি এইভাবেও সাজাতে পারো, তাহলে এটাকে তখন আমি বলবো সমান্তরাল সমবায়। ক্লিয়ার? তাহলে আমি সমবায় স্প্রিং এর নিই, লেন্সের নিই, ক্যাপাসিটারের নিই বা রোধের নিই, মানে রেজিস্ট্যান্সের নিই, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সমবায়ের এই কনসেপ্টটা কিন্তু সব জায়গায় ভ্যালিড। তাহলে এখানে যখন আমি পরপর সাজালাম, মানে এটার শেষ থেকে এটা শুরু, তখন শ্রেণী সমবায়। পরের স্লাইডে আমরা যখন পাবো যে দুটোর একদিক দেখো, এই দুটো স্প্রিং এর একদিকে এইদিকে আর একদিকে এইদিকে, তাহলে এই সজ্জাটা অ্যাকচুয়ালি কি হলো, সমান্তরাল সমবায়। ক্লিয়ার? তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি ধরলাম যে আমি এই জায়গায় এই একটা এফ বল প্রয়োগ করেছি, এই এফ বল দিয়ে এটাকে আমি ইলংগেট করার বা এর দৈর্ঘ্যে বৃদ্ধি করার আমি চেষ্টা করছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, এই বলটা, যে এফ বলটা আমি প্রয়োগ করেছি এই পুরো সমবায়ের ওপর, ভালো করে ভাবো, এই বলটাই কিন্তু এই স্প্রিং প্লাস এই স্প্রিং, এই দুটো স্প্রিং এর ক্ষেত্রেই যদি তোমাকে বলা হয় যে প্রযুক্ত বল কত, তাহলে কিন্তু এফ। ক্লিয়ার? তাহলে আমি যদি ফার্স্ট স্প্রিং এর জন্য লিখি তাহলে এফ ইকুয়ালস টু মানে কত হবে, আমি ধরলাম ফার্স্ট স্প্রিং এর বল ধ্রুবক হলো K1, সেকেন্ড স্প্রিং এর বল ধ্রুবক হলো K2। ক্লিয়ার? আর ফার্স্ট স্প্রিং কতটা দৈর্ঘ্যে বেড়েছে, তো ধরো এটা ছিল ফার্স্ট স্প্রিং, তাহলে ও দৈর্ঘ্যে বাড়লো x1 পরিমাণ, যে x1 হলো এতটা। ক্লিয়ার? সেকেন্ড স্প্রিং কতটা বেড়েছে, তাহলে সেকেন্ড স্প্রিং বাড়লো সাপোজ এই পজিশন থেকে এতটা, সেটা হলো x2। ক্লিয়ার? তাহলে আমি ফার্স্ট স্প্রিং এর জন্য কি লিখতে পারবো, আমরা জানি যে জেনারেল ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু kx, তাহলে আমরা কত লিখবো, k1 x1, কারণ এর বল ধ্রুবক k1 বেড়েছে x1 ফার্স্ট স্প্রিং, তাহলে F ইকুয়ালস টু k1 x1। আবার সেকেন্ড স্প্রিং এও কিন্তু আমি বল অ্যাপ্লাই করেছি, সেই একই বল F বলটাই সেকেন্ড স্প্রিং এও অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এইখানে আমি কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো F ইকুয়ালস টু k2 x2। কেন? কারণ এই সেকেন্ড স্প্রিং তার বল ধ্রুবক হলো k2 আর তার দৈর্ঘ্যের বৃদ্ধি হলো x2, তাহলে k2 x2। ক্লিয়ার? তাহলে তুমি এই জায়গা থেকে একসাথে কি লিখতে পারবে, লিখতে পারবে যে F ইকুয়ালস টু k1 x1 ইকুয়ালস টু k2 x2। ক্লিয়ার? এই দুটোকে আমি একসাথে লিখলাম একই লাইনে। এবার
তুমি এটাকে চাইলে এইভাবে একটু পরিবর্তন করেও লিখতে পারো যে x1 বাই 1/k1 আবার সমান সমান x2 বাই 1/k2। ক্লিয়ার? আমরা জানি এরকম একটা আমরা ফর্মুলা আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি। যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তাহলে আমি কি লিখতে পারি? তাহলে লিখতে পারি a প্লাস সি বাই বি প্লাস ডি, মানে a বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয় তাহলে এই জিনিসটা সমান সমান তুমি লিখতে পারো a প্লাস সি বাই বি প্লাস ডি। তাহলে এই থিওরেমটা অ্যাপ্লাই করে আমি এখানে কি লিখতে পারবো? x1 প্লাস x2 বাই 1/k1 প্লাস 1/k2। ক্লিয়ার? তাহলে f ইকুয়ালস টু ফাইনালি আমি এই ফর্মুলাটা পেলাম। এটাকে আমি ধরো সাপোজ 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার আমি এখানে কি বার করব? যে তুল্য বল ধ্রুবক। এই তুল্য বা ইকুইভ্যালেন্ট টার্মটার মানে কি? মানে হচ্ছে যে এই দুটো স্প্রিং এর জায়গায় আমি যদি একটা স্প্রিং ইউজ করতাম তাহলে তার বল ধ্রুবক ঠিক কতটা হলে পুরো সিস্টেমটা সেম ভাবে বিহেভ করতো, মানে পুরো সিস্টেমটার টোটাল এক্সপানশন বা টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? না তো ফার্স্ট স্প্রিং এর x1 হলো, সেকেন্ড স্প্রিং এর x2 হলো। তাহলে আমি যদি এখানে একটা স্প্রিং ইউজ করতাম তাহলে একটা স্প্রিং এর জন্য বল অ্যাপ্লাই আমি একই করতাম এফ, আর পুরো স্প্রিংটার দৈর্ঘ্যের বৃদ্ধি কত হতো? না তো একসঙ্গে হতো x1 প্লাস x2, কারণ এই পুরো সিস্টেমটার একসঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x1 প্লাস x2। বোঝা যাচ্ছে? তাহলে এর যেটা বল ধ্রুবক হতো সেটাকে আমি ধরলাম কে ইকুইভ্যালেন্ট, মানে কে তুল্য বল ধ্রুবক, তাই আমি এখানে সাফিক্সে ইকুইভ্যালেন্ট লিখলাম। তাহলে কে ইকুইভ্যালেন্ট। এবার এই ইকুয়েশনটা হলো 2 নাম্বার ইকুয়েশন, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। এই দুটোকে তুমি এবার ম্যাচ করাও। তাহলে ম্যাচ করালে পাবে, ফার্স্টে পেলাম এফ ইকুয়ালস টু এটা, এখানে পেলাম ওই একই বল এফ ইকুয়ালস টু এটা। তাহলে আলটিমেটলি এই লাইন থেকে তুমি আবার কি লিখতে পারবে? তুমি লিখতে পারবে x1 প্লাস x2 বাই 1/k ইকুইভ্যালেন্ট। এবার তুমি ম্যাচ করাও, ম্যাচ করালে দেখবে x1 প্লাস x2 ওপরে x1 প্লাস x2, এইদিকে f এইদিকে f, তাহলে 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু তুমি পেয়ে যাবে 1/k1 প্লাস 1/k2। তাহলে 1/k1 প্লাস 1/k2। তাহলে আমরা ফাইনালি সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং তার ফাইনাল ফর্মুলা পেয়ে গেলাম যে 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। যদি এখানে মোর দ্যান 2 মানে দুটোর বেশি স্প্রিং থাকে তাহলে এই ফর্মুলাটা এক্সটেন্ড করবে দিয়ে ডট ডট ডট। ক্লিয়ার? তাহলে এটা আমার হলো সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং এর তুল্য বল ধ্রুবক বার করার ফর্মুলা। 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 প্লাস ডট ডট ডট। বোঝা গেল ব্যাপারটা? চলো আমরা নেক্সট টপিক দেখি যে যদি প্যারালাল কম্বিনেশন করি, মানে দুটো স্প্রিং এর যদি আমি সমান্তরাল সমবায় করি তাহলে ব্যাপারটা ঠিক কিরকম হবে। তো ভাবো যে দুটো স্প্রিং এবার আমি এইভাবে সমান্তরাল, মানে কি বললাম একটু আগেই, যে দুটোর একই দিক একদিকে আর একদিক একদিকে। ক্লিয়ার? তাহলে এই অবস্থায় যদি আমি এখানে এফ বল প্রয়োগ করে থাকি তাহলে ওদের দুজনের একই সাথে একটা ইলংগেশন হলো, কিন্তু মাথায় রাখবে এই দাগটা এরকম কেন, কারণ দুটো স্প্রিং আলাদা আলাদা। তাহলে এই জায়গায় তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে তুমি এই এফ বলটা কিন্তু একসঙ্গে দুটো স্প্রিং এর উপরে অ্যাপ্লাই করছো, তাহলে এই দুটো স্প্রিং এর এফ বলটা ভাগ হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? মানে এফ বলটা এখানে F1 এখানে F2, আমি যদি ধরে নিই যে সাপোজ এই জায়গায় F1 আর এই জায়গায় F2 এই হিসাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি যে F ইকুয়ালস টু অ্যাকচুয়ালি F1 বলে কিছু তো নেই আর F2 বলে কিছু নেই, সেই দুটো আমি ধরে নিচ্ছি কারণ একসঙ্গে এফ বল দিচ্ছি, তাহলে এই ভেক্টরটা দুটো ভাগে এখানে ভাগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দুটো ভাগে যখন ভাগ হচ্ছে তখন এই স্প্রিং এর উপর বল যদি আমি ধরি অ্যাপ্লাই হচ্ছে F1 আর এই স্প্রিং এর উপর F2, তাহলে দুটো বল আলটিমেটলি F থেকে আসছে, তাহলে F ইকুয়ালস টু F1 প্লাস F2। ক্লিয়ার? আর এই F1 এর জায়গায় আমি কি লিখতে পারবো? তাহলে তুমি যদি লেখো ফার্স্ট স্প্রিং এর বল ধ্রুবক হলো K1, ফার্স্ট স্প্রিং এর দৈর্ঘ্যের প্রসারণ হলো x, তাহলে F1 ইকুয়ালস টু K1x। তাহলে এই দ্বিতীয় স্প্রিং এর জন্য আমি কি পাবো? তাহলে সেখানেও দেখো তোমার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K2 আর দৈর্ঘ্যের বৃদ্ধি কিন্তু সেম, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি হলো x। তাহলে আমি যদি একসঙ্গে কমন নিই তাহলে কত পাবো? K1 প্লাস K2। তাহলে এখানে আমি সিমিলার কনসেপ্ট কি পাবো বলো, যে যদি আমরা একটা সিঙ্গেল স্প্রিং ইউজ করতে পারি তাহলে তার ক্ষেত্রে যদি এই সেম বল অ্যাপ্লাই করি
আর যদি তারও দৈর্ঘ্যের বৃদ্ধি এক্স হয় তাহলে আমি কি লিখতে পারবো যে এক্স ইকুয়ালস টু কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। তাহলে এই জায়গায় আমি দেখো কি পেয়ে যাব যে এইটা হলো আমার ইকুয়েশন নাম্বার 2 আর এটা হলো ইকুয়েশন নাম্বার 1। তাহলে এই দুটোকে আমি যদি এখন কম্পেয়ার করি তাহলে আমি কি পাবো, তাহলে দেখো আমি সিম্পলি পেয়ে যাব কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু। তাহলে এটা হলো আমাদের স্প্রিং এর যদি আমি সমান্তরাল সমবায় নিই মানে প্যারালাল কম্বিনেশন নিই তাহলে তার ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট বা তুল্য স্প্রিং এর বল ধ্রুবক ইকুয়ালস টু ওই স্প্রিংগুলোর বল ধ্রুবকের জাস্ট যোগফল। তাহলে দুটো থাকলে কে ওয়ান প্লাস কে টু, যদি মোর দেন টু থাকে তাহলে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি প্লাস ডট 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 এইভাবে চলবে। ক্লিয়ার? তাহলে আমরা শ্রেণীর ক্ষেত্রে কি পেলাম, ওয়ান বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল ক্ষেত্রে আমরা পেলাম কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি প্লাস ডট ডট ডট। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে স্প্রিং পোর্শনটা মোটামুটি আমরা কভার করলাম। নেক্সট আমরা আর একটা টপিক যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। মানে দেখো ফ্রম হুকস ল, হুকের সূত্র থেকে আমরা কি পাই, হুকের সূত্র থেকে আমরা পাই যে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে কি পাই, পীড়ন, স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, তাহলে পীড়ন বিকৃতির কিন্তু সমানুপাতিক। এটা আমাদের কে বলে, হুকের সূত্র বলে। তাহলে তুমি ভাবো যদি দুটো জিনিস সমানুপাতিক হয় তাহলে এই দুটো জিনিসকে আমি যদি এখন স্ট্রেনকে আমি যদি প্লট করি অ্যালং এক্স অ্যাক্সিস, ক্লিয়ার, অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমি স্ট্রেনকে প্লট করি মানে বিকৃতিকে, আর স্ট্রেসকে যদি আমি প্লট করি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে সাপোজ আমি এটাকে ধরে নিলাম যে এটা হলো ওয়াই আর এটা হলো এক্স, তাহলে যখনই ওয়াই প্রপোর্শনাল টু এক্স হয় বা ওয়াই ভ্যারিজেস এক্স হয় তখন আমি এটাকে কি লিখতে পারি, এম এক্স, তাই না? তাহলে এটা আমরা কার ইকুয়েশন পেলাম, পেলাম হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। মানে স্ট্রেসকে বা পীড়নকে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর আর স্ট্রেন বা বিকৃতিকে তুমি যদি এক্স অক্ষ বরাবর প্লট করো তাহলে জেনারেলি আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে সবসময় একটা সরলরেখা। আর এই সরলরেখাটা অবশ্যই কি হবে, মূল বিন্দু দিয়ে যাবে, কারণ তোমরা জানো y ইকুয়ালস টু mx হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ। যদি এখানে প্লাস বা মাইনাস সি থাকতো তাহলে সেটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হতো না, কিন্তু যেহেতু প্লাস বা মাইনাস সি কিছুই নেই তাই এটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তাহলে এইদিকে আমি কি রাখবো, এইদিকে রাখবো বিকৃতি আর এইদিকে রাখবো কি, পীড়ন। ক্লিয়ার? তাহলে পীড়ন ভার্সেস বিকৃতি কার্ভ তোমার হবে অলওয়েজ একটা স্ট্রেট লাইন। ঠিক? তাহলে যদি তুমি যে কোনো একটা সলিড সাবস্ট্যান্সের স্ট্রেস ভার্সেস স্ট্রেন যদি তুমি টেস্ট করো এবং সেখানে তুমি যদি ইলাস্টিক লিমিটকেও ক্রস করে যাও তাহলে আলটিমেটলি তুমি ওভারঅল গ্রাফটা পাবে কিন্তু এই টাইপের। ক্লিয়ার? গ্রাফটা অ্যাকচুয়ালি কোনটা, তো ভালো করে দেখো এখানে গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। তাহলে এইটা হলো তোমার অ্যাকচুয়াল গ্রাফ। তাহলে এই অ্যাকচুয়াল গ্রাফে দেখো পুরোটা কি স্ট্রেট লাইন আছে, কোনোদিনই নেই। তাহলে এই জায়গায় তোমাকে বোঝার ব্যাপার এইটা যে যখনই আমরা হুকস ল পড়ি তখন আমি একটা জায়গা বারবার জোর দিই যে হুকের সূত্রে প্রথমেই বলা আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে উইদিন ইলাস্টিক লিমিট পীড়ন বিকৃতির সমানুপাতিক, মানে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা টার্ম সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে এখানে স্থিতিস্থাপক সীমা যদি বজায় থাকে তাহলে কিন্তু সবসময় স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ হবে স্ট্রেট লাইন। তাহলে এখানে স্ট্রেট লাইন পোর্শনটা আমি কতটা পেলাম, তাহলে পেলাম কিন্তু এত দূর। ক্লিয়ার? তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কোনো সলিডের এই পোর্শনটা স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের এই স্ট্রেট লাইন পোর্শনটাই হচ্ছে তার ইলাস্টিক লিমিট। তাহলে এই জায়গাতে ঠিক তার ইলাস্টিক লিমিট কিন্তু ব্রেকডাউন করে। তার ইলাস্টিক লিমিট পর্যন্ত গ্রাফটা হবে স্ট্রেট লাইন। তারপরে দেখো তুমি একটু ভালো করে দেখলে পাবে যে এই পোর্শনটাতে, ঠিক এই পোর্শনটাই তোমাকে যদি একটু জুম করে দেখাই তাহলে ঠিক এই পোর্শনটাতে এই বডির স্লোপটা কিন্তু নেগেটিভ হলো। ক্লিয়ার? তার মানে স্ট্রেন বাড়লে স্ট্রেস কিন্তু কমছে। ক্লিয়ার? তারপরের যে বাকি পোর্শনটা থাকছে এই বাকি পোর্শনটা এখানে কিন্তু এটা অনেকটা একটা কার্ভ নেচার অর্থাৎ প্যারাবোলিক গ্রাফ টাইপের। তাহলে এই জায়গায় কিন্তু স্ট্রেট লাইন নেই। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই ওভারঅল গ্রাফে এই পোর্শন হলো স্ট্রেট লাইন
মানে এই জায়গা পর্যন্তই ইয়ংস মডিউলাস বা বাল্ক মডিউলাস বা রিজিডিটি মডিউলাস তুমি যাই পাও না কেন সেটা ভ্যালিড, অর্থাৎ হুকস ল ভ্যালিড। এই পোর্শনটাই হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে, ইলাস্টিক লিমিটের বাইরে কিন্তু এটার স্ট্রেট লাইন থাকছে না। বোঝা গেল? তাহলে গ্রাফ থেকে আমরা ইলাস্টিক লিমিট সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারের সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা ক্লাস 11-এর তোমাদের ফিজিক্সের সেমিস্টার 2 এর বাদবাকি যে চ্যাপ্টারগুলো এখনো রয়ে গেল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই চ্যানেলে তোমাদের কিন্তু অনেক শর্ট ভিডিও আপলোড হচ্ছে, সেগুলো তোমরা দেখবে এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি এডুফিনিটির ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ কিন্তু তোমরা অবশ্যই ফলো রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।